মৎস্যজীবী, রিকশাওয়ালা, দিনমজুর, কৃষি শ্রমিক ও হকারের মতো যারা স্বাধীন শ্রমজীবী তাদেরকে নিবন্ধন করার কথা বলছেন। এই কাজটি আসলে কিভাবে সম্ভব হতে পারে এবং তাদের জন্য মজুরি আপনারা ভেবেছেন কিনা, কিভাবে এটা নির্ধারণ করা সম্ভব? জি, আপনার এই প্রশ্ন নিয়ে আলাপ করার আগে আমি একটু আগের বিষয়টা নিয়ে কথা বলি। যেমন আমাদের একটা শ্রম সংস্কার কমিশনের আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব হচ্ছে জাতীয় ন্যূনতম মজুরি কমিশন করা এবং মজুরি নির্ধারণের জন্য পদক্ষেপ নেওয়া, এবং একই সাথে জাতীয় মজুরি এবং সেক্টরাল মজুরি 3 বছর পর পর মূল্যায়ন করা। এটাতে আমরা কিন্তু ওই কমিশনে আমরা শামীম ভাই ছিলেন, আমি ছিলাম, শিক্ষক, গবেষক, আইনজীবী, আমরা সবাই মিলেই কিন্তু এই সিদ্ধান্তে আসতে পেরেছি। এটা আমার কাছে একটা বড় বিষয় মনে হয়। শামীম ভাই নিজেই বললেন যে ক্লাসের ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়ের দিকে সবার নজর থাকে, ফলে আমরা নিঃসন্দেহে বলতে পারি পোশাক খাত আমাদের অর্থনীতিতে প্রথম সারিতে আছে। সেটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং সেই জায়গা নিয়ে আমাদের ভাবতে হবে। এটাতে আমরা সবাই একমত যে আমাদের মজুরি বাড়ানোর প্রয়োজন আছে। আবার আমরা যদি দেখি যে এখানে বিদেশি বায়ার যারা আছেন, যারা কাপড় কিনছেন, তারাও কিন্তু এখানে তাদের কততে তারা কাপড়টা কিনছেন সেই আলাপ বা সেই জায়গায় প্রেশার করার জায়গাগুলো কিন্তু আমাদের আরও স্ট্রং করার দরকার আছে। কারণ আমি কতদিন আগেই 22টা কারখানা শ্রমিকদের নিয়ে একটা প্রতিবাদে অংশগ্রহণ করতে হয়েছে, যেখানে কিনা একটা অস্ট্রেলিয়ান ব্র্যান্ড, মোজাইক ব্র্যান্ড, তারা প্রায় 4 বছর থেকে 250 কোটি টাকার মতো একটা পাওনা কারখানাগুলোতে, সেগুলো এখনও দিচ্ছে না এবং সেখানে একটা জালিয়াতির বিষয় আছে। তো সেই জায়গাগুলো কিন্তু, এটা তো একটা উদাহরণ। আমরা অনেক সময় দেখি যে যারা মানে লাভের বড় অংশ নিয়ে যায় তারা কিন্তু আমাদের দেশের কে যতটা দোষারোপ করেন, তারা কিন্তু সেই মানে দায়গুলো গ্রহণ করে। ফলে সেই বিষয়টা আমার মনে হয় যে খুব জরুরি আমাদের ভাবা। আর মজুরি বোর্ডে আমরা নিশ্চয়ই এই বিষয়গুলো আলোচনা করব। যখন আমরা 25,000 বলি বা 30,000 বলি, সেটা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থাকে এবং সেখান থেকে একটা জায়গা। মনে করেন একটি প্রসঙ্গ এসেছে, আপনারাও চাইছেন যে শ্রম আইনকে সার্বজনীন করতে এবং মজুরি নির্ধারণটা যেটা আসলে জাতীয়ভাবে করতে হবে। তো সব খাতের যারা শ্রমিক আছে তাদের জন্য যদি করতে হয়, এখানে একটি কথা ফজলে শামীম এহসান বলেছেন যে পোশাক খাত যদি 25,000 টাকা সর্বনিম্ন মজুরি দিতেও পারে, অন্যান্য শিল্প মাধ্যম এই মজুরি ন্যূনতম মজুরি দিয়ে তার টিকবে কিনা সেটা একটা ব্যাপার। পোশাক খাত বেশি দিতে পারবে, কোনো সন্দেহ নেই। আমার অভিজ্ঞতা এটা নিয়ে খাতের ব্যাপারে আপনাদের কোনো অ্যানালাইসিস বা কোনো গবেষণা আছে কিনা? জাতীয় ন্যূনতম মজুরি কমিশন যদি হয়, তখন নিশ্চয়ই একটা এমন মানদণ্ড ঠিক করতে হবে যেটার নিচে আসলে কেউ পাবেন না। সেক্ষেত্রে পোশাক খাত আগায় থাকবে শামীম ভাইয়ের কথা মতো, এবং আমিও মনে করি। আমি আপনার পরের প্রশ্নটাতে যাই, যেটা আপনি বলছিলেন যে কৃষি শ্রমিক বা মৎস্যজীবী শ্রমিক বা অপ্রাতিষ্ঠানিক খাতের যে শ্রমিকরা আছেন, রিক্সা চালক বলি, তো অন্যান্য যে শ্রমিকরা, আমাদের মোট শ্রমশক্তি 8 কোটির মধ্যে প্রায় 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, যারা কোনো আইনি সুরক্ষা পান না, সামাজিক সুরক্ষাও পান না। তা আমরা প্রথমেই যেটা বলেছি, তাদেরকে আইনের আওতায় বা একটা স্বীকৃতি দেওয়া, যাতে করে ধাপে ধাপে তারা সুবিধাগুলো পান। যেমন কৃষি শ্রমিকদের কথা ভাই যেটা বললেন, যে কৃষি শ্রমিকদের অনেকগুলো সমস্যা আমরা দেখি, যে ফসলের দামটা তারা ঠিকমতো পাচ্ছেন না এবং সেখানে অনেক মধ্যস্বত্বভোগী আছেন। সেখানে যে হাইব্রিড ব্যবহার করা হয়, সেটা নিয়ে আসলে কি কৃষি জমির কি হচ্ছে, জনগণের স্বাস্থ্যের কি হচ্ছে, যখন বীজের যে ব্যাপার, একটু প্রশ্ন করিয়ে রাখি আমি আপনাকে, সেটা হচ্ছে যে আপনাদের যে কমিশন, সেখানে আসলে তাদের কোনো প্রতিনিধি কি ছিল, কৃষকদের প্রতিনিধি বা অন্যান্য যারা ন্যাশনাল ফেডারেশনে যারা কাজ করছেন তাদের প্রতিনিধিরাও ছিলেন এখানে। তাদের মতামতের ভিত্তিতে আমরা এই আলাপগুলো সামনে এনেছি যে কি কি সুপারিশ করা যায়, এবং আমরা শতাধিক অংশীজনের সাথে বৈঠক করেছি। সেখানে কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, মানে পরিচ্ছন্নতা কর্মী, গৃহকর্মী, বহু ধরনের শ্রমিক এবং উদ্যোক্তা। আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটার মধ্যে আমাদের লক্ষ্যই ছিল যে আমরা অংশীজনদের কাছ থেকে, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তারা যে নিজেরা যে বাস্তবতার মধ্যে থেকে আছে বা যারা সংগঠন করছে, তাদের কাছ থেকে আমাদের তথ্যটা সংগ্রহ করা। ফলে আমাদের সুপারিশটা যে কোনো ব্যক্তিগত বা একটা আমাদের দলীয় সুপারিশ এরকম না, আমরা আসলে জনগণের কাছ থেকে সেই মতামতগুলো সংগ্রহ করেই সুপারিশটা করেছি। ফলে আমরা প্রথমেই চাই যে আইনের সুরক্ষার মধ্যে আইনি স্বীকৃতিটা যদি না থাকে, তখন কিন্তু ধাপে ধাপে, যে আপনি ধরেন শ্রম ঘন্টা যদি আপনি বলেন যে কৃষি শ্রমিকের শ্রম ঘন্টা বা কৃষি শ্রমিকের মজুরি, এগুলো কিন্তু পালাক্রমে তখনই করা যাবে যখন প্রথমে তাকে আইনের স্বীকৃতির মধ্যে আনা যাবে। তাই আইনের স্বীকৃতি দিতে প্রথমে হয়তো সে সামাজিক সুরক্ষার যে সুবিধাগুলো, সেগুলো তারা পাবে। এরপরে ধাপে ধাপে তাদের অন্য জিনিসগুলো করার সুযোগ হবে, এবং আমরা মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ।